পর্ব ৮ প্রণয় বিরহ অর্ষা আওরাত। সকালবেলা ঘুম ভাঙল ফোনের রিংটোনের আওয়াজ শুনে। একের পর এক ফোন বেজেই যাচ্ছে। আমার সেদিকে হুঁশ নেই। মেসেজের টোন কানে আসতেই স্ক্রিন জুড়ে শেহরিস নামক মানুষটির মেসেজ গোটা অক্ষরে ভেসে উঠল। অগত্যা উঠে গেলাম। বিছানা ছেড়ে তার দেওয়া ঠিকানা অনুসারে যাবার জন্য পা বাড়ালাম। বসন্তের প্রথম দিনের ছোঁয়ায় মেতে উঠেছে চারদিক। কর্ণকুহুরে কেবল একটি গানই বেজে যাচ্ছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। সত্যিই সেদিকেই তাকাচ্ছি। চারদিক শুধু লাল, নীল, হলুদ, নানান রঙের রকমারি ফুলে সজ্জিত হয়ে আছে। বেশিরভাগ কাপড়রাই হলুদ বা একে অপরের সাথে ম্যাচিং করে শাড়ি পরে আছে। ফুলের সাজে নিজেদের সজ্জিত করে রেখেছে। হাতেও ভালোবাসার প্রতীক চিহ্ন হিসাবে রয়েছে লাল গোলাপ। পাখিগুলো এখনো কিচিরমিচির করে ডেকে যাচ্ছে। হয়তো তাদের মনেও বসন্তের ছোঁয়া লেগেছে। এই ভালোবাসা দিবসে আমাকে এভাবে এখানে দাঁড় করানোর কি মানে? আদৌ সেটার কিসিং পরিমাণও বুঝতে পারছি না আমি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর সাইডে রাখা এক বেঞ্চিতে বসে পড়ি আমি। কিছুক্ষণ বসে থাকার পর চোখ আটকে গেল দুজন মানুষের দিকে, যাদের একে অপরের হাতে ভালোবাসার চিহ্ন হিসেবে লাল গোলাপ রয়েছে। সেই মানুষ দুটো আর কেউ নয়, তারা হলো প্রিমা আর ইহাদ ভাইয়া। প্রিমা আপু তার এক হাত দ্বারা ইহাদ ভাইয়াকে জড়িয়ে ধরে হাঁটছে, আর ইহাদ ভাইয়াও প্রিমা আঙ্গুর সঙ্গে হেসে হেসে কথা বলে যাচ্ছে। প্রিমা আপু হলুদ রঙের শাড়ি পরেছে, মাথায় আবার ফুলের মালা, হাতেও ফুলের সাজ। আর কোনো পার্ক খুঁজে পেল না তারা, এখানেই আসতে হলো। এখন আমারই চোখের সামনে তাদের প্রণয়ের মুহূর্ত ঘটবে, যা আমার পক্ষে মেনে নেওয়া একটু অস্বস্তিকর। চোখের আশেপাশে থাকে। তাদের দুজনকে একসাথে দেখলে যে আমার দহন শুরু হয় মনের ভেতর। এখনো যতই বলি ইহাদ ভাইয়াকে ভালোবাসি না, ভুলে যাব তাকে, কিন্তু এত সহজেও পুরো ১.৫ বছরের স্মৃতি ভোলা যায় না। আর অপেক্ষা না বাড়িয়ে বা যাবার জন্য উঠে দাঁড়ালাম। কিছুক্ষণ হাঁটতেই পিছন দিক থেকে কারো হাতের স্পর্শ আমার হাতে পেয়ে ঘুরে দাঁড়ালাম। মানুষটি আমার হাত ধরে আমাকে আবারও সেই বেঞ্চিতে নিয়ে বসালো। আমার দিকে ফিরে বসে মুখের হাসির রেখা টেনে বলল, চলে যাচ্ছিলে আমাকে একলা ফেলে? আরও একটু অপেক্ষা করা কি যেত না জুঁইফুল? কেন জানি সেই মুহূর্তে ওনার কথায় বেশ রাগ হলো মনের ভেতর। রাগান্বিত স্বরেই বলে ফেললাম, আপনি কে? আপনার জন্য আমি অপেক্ষা করতে যাব বলুন? আমার কথা বোধ হয় শেহরিস ভাইয়ার পছন্দ হলো না, তাই তো মুখ থেকে হাসি উধাও হয়ে বিষণ্ণতা এসে ভর করেছে। তিনি বললেন, হ্যাঁ তাও ঠিকই বলেছ তুমি। যাই হোক, একবারে তো বললে না আমাকে কেমন লাগছে। শেরিসের কথা শুনে জুঁইয়ের মনে পড়ল, সত্যিই তো মানুষটিকে সাদা পাঞ্জাবি আর হাতে সাদা গোলাপ নিয়ে অপূর্ব সুন্দর লাগছে। এর আগে কখনো সাদা রঙের পাঞ্জাবি পরেনি বিদায় আজকে এই শুভ্র রঙে তাকে এতটা মোহনীয় লাগছে বোধহয়। অপরদিকে জুঁইও শেহরিসের কথায় সাদা রঙের একটি শাড়ি পরেছে, যার পাড়ে হলুদ রঙের একটু ডিজাইন আছে, আর মাথায় চুলগুলো খোপা করে তার সাথে সাদা রঙের বেলি ফুলের মালা গুঁজে দিয়েছে। এই সাজেই জুঁইকে অপরূপ লাগছে শেহরিসের কাছে। শেহরিস মুগ্ধ হয়ে জুঁইকে দেখতে লাগলো। এর আগে কখনো জুঁইকে শাড়ি পরা অবস্থায় দেখেনি, তাই আজকে এতটা রূপবতী লাগছে। আজকে শেহরিস এর ধ্যান ভাঙে জুঁইয়ের কথা বলার শব্দে। জুঁই বলে উঠল, আপনি যে সকালবেলা আমাকে মেসেজ দিয়ে বললেন তাড়াতাড়ি এখানে আসার জন্য, কোনো দরকার আছে? তা কি দরকার এখন বলুন? শেহরিস এবার বিষম খেয়ে উঠল। সে কি করে বলবে জুঁইকে কোনো কারণ ছাড়াই অথবা এখানে ডেকেছে, অযথা এখানে ডেকেছে জুঁইকে? কোনো দরকার নেই বুঝলে। আজকে তো ভালোবাসা দিবস, তাই ভাবলাম তোমার সাথে একটু ঘোরাঘুরি করি। তুমিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, বেশ জমছে না বলো? তাই তো ভাবলাম তোমার সঙ্গে একটু ঘোরা যাক। আর তুমি যা মেয়ে, তোমাকে এমনি বললে তো আর আসতেই না, তাই বাধ্য হয়েই মিথ্যা কথা বলে এনেছি। এবার আর সহ্য হলো না আমার। আমি আসলাম নাকি না আসবো তার জন্য আমাকে মিথ্যা বলার কোনো দরকারই ছিল না। আমি তো ভেবেছিলাম হয়তো সত্যি কোনো জরুরি দরকার হবে, তাই উনি এভাবে ডেকেছেন আর আমি এসেছি। কিন্তু এসে যখন দেখছি পুরোটাই মিথ্যা, তাহলে আর এখানে থাকার কোনো মানে হয় না। শেরিসের কথা বলা শেষ হতে আমি চলে গেলাম সেখান থেকে।
পিছন শেহরিশ ডাকছে আমাকে। আমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছি। হঠাৎই আমার সামনে ইহাদ ভাইয়া আর প্রিমা আপু এসে দাঁড়িয়েছে। তাদের দেখে আমার পা চলা বন্ধ করে দিলাম। জুই মানলাম আমি মিথ্যা বলেছি, কিন্তু তাই বলে তুমি এভাবে রাগ করে আমাকে এখানে একা রেখে ফেলে যেও না। শেরিশ ভাইয়ের কথা শুনে পিছন দিকে তাকাতেই দেখতে পেলাম বেচারা কেমন কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলবো তার আগে ইহাদ ভাইয়া বলে উঠল, ওহ তাহলে শেরিশকে নিয়ে তুই পার্কে ঘুরতে এসেছিস বল? দুদিনের ভেতরেই তোর সব ভালোবাসা উড়ে গেল দেখছি। কি বলেছিলি সেদিন? সবটাই তো আমার এখনো মনে আছে। সব শেষ এত তাড়াতাড়ি বল? ইহাদ ভাইয়ের কথায় রাগের মাত্রা আরও বেড়ে গেল। আমি কি করব না করব সব কি তাকে বলে করব নাকি? যেদিন ভালোবাসার দাবি নিয়ে তার সামনে দাঁড়িয়েছিলাম সেদিন তো দিব্যি তার ভালোবাসার দোহাই দিয়ে আমাকে সরিয়ে দিয়েছে। আমিও নিজ থেকেই সরে এসেছি। তাহলে এখন এসব প্রশ্ন অযথাই। আগের বারও এসব বলেছে, এবার আর সহ্য করা যাচ্ছে না। ওনার ধারণা নিয়ে উনি থাকুক। আপনি যেমন কোথায় যান, কোথায় কি করেন, কাকে ভালোবাসেন, কার সাথে কি করবেন, সেগুলো যেমন আমাকে বলে করেন না, তেমনি আমিও নিশ্চয়ই আপনাকে বলে কি সব কিছু করবো না। এটাই স্বাভাবিক নয় কি ইহাদ ভাইয়া? আমার প্রশ্নের উত্তর শুনে ভাইয়া থমথ হয়ে গেল। তার মুখ শ্রেয় দেখেই বোঝা যাচ্ছে হয়তো তার কথার পৃষ্ঠে আমার একরকম জবাব আশা করেনি। হয়তো আমার সম্পর্কেও কি ভাবলো না ভাবলো, হয়তো যায় আসতো যদি উনি আমাকে ভালোবাসতেন। কিন্তু না, আমাদের মধ্যে কোনো ভালোবাসা আছে আর না অন্য কোনো কিছু। ভালোবাসাটা শুধু আমার দিক দিয়েই একতরফাভাবেই। হ্যাঁ, তাও ঠিক বলেছিস। কথাটি শেষ হতেই আমার কর্ণকুহরের কাছে এসে ফিসফিস করে বলে উঠল, তবে অবাক হয়েছি, কারণ যে দুদিন আগেও আমাকে ভালোবাসি বলেছিলি তার দুদিন এত পরিবর্তন কিভাবে? সেই শক্ত কথাটি আমার কানের কাছে এসে বলল, যাতে প্রিমাও শুনতে না পায়। কিন্তু আমিও বেশ জোরেই বললাম, পরিবর্তন তো আপনারও হয়েছে। বাংলাদেশে এসে আগে কীরকম ব্যবহার করতেন আমার সঙ্গে আর এখন কীরকম ব্যবহার করেন সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি আপনার কর্মকাণ্ডে আর কথাবার্তায়। ভাইয়া আরেক দফা চমকে গেল। সে কথাটি আমার কানের কাছে এসে বলেছে আর আমি সবার সামনে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। তাতে আমি শেহরিশ ভাইয়াকে বলে উঠলাম, পাশেই ফুচকার দোকান আছে, চলুন সেখানে গিয়ে ফুচকা খাই। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার পেট খিদে পেয়ে গেছে, চলুন। মানে হ্যাঁ, ঠিকই আছে, চলো। ওনার কথা বলার ধরন দেখে আমার রাগের ভিতরও হাসি চলে আসছে। কেমন তুতলিয়ে কথা বলছে, এটাই স্বাভাবিক। যেখানে আমি রেগে চলে যেতে চাইছিলাম সেখানে ওনাকে ফুচকা খাওয়ার কথা বলছি, এতে অবাক হওয়ারই কথা। সেদিকে পাত্তা না দিয়ে আমি চলে গেলাম ফুচকার দোকানে, আর আমার পিছু পিছু শেহরিশ ভাইয়াও চলে এসেছে। ফুচকা খেতে খেতে কানে বাজলো প্রিমা আপুর কথা, বলা কথা, ওর সাথে কি তোমার কোনো কিছু হয়েছে ইহাদ? ইহাদ ভাইয়ার চটপটে উত্তর, না তেমন কিছু হয়নি, ও এরকমই থাকে সব সময়। আর কিছু শুনতে পেলাম না। ওরা একটু দূরের যেই বেঞ্চে আমরা বসেছিলাম সেদিকে গিয়ে বসলো। কথা শুনতে না পেলেও কি করছে সেটা বেশ ভালো করে এখান থেকে দেখতে পাচ্ছি। হঠাৎই ফুচকায় কাঁচামরিচ কামড়ে পড়তেই ঝালে মুখ গরম হয়ে যাচ্ছে। পানি খোঁজার আগেই শেহরিশ ভাইয়া পানির বোতল সামনে এগিয়ে দিল। পানি খেতে ঝাল নিবারণ করতেই দেখলাম তার ফুচকার প্লেট এখনও ভর্তি হয়ে আছে। মানে সে এখনও একটাও ফুচকা খায়নি, আর আমার ফুচকা প্রায় শেষের পথে। আপনি ফুচকা খাচ্ছেন না কেন? আমি ফুচকা খাই না মানে খাই না। বুঝে গেলাম তার কথার ধরন। সঙ্গে সঙ্গে প্লেট থেকে একটি ফুচকা নিয়ে তার মুখের মধ্যে পুরে দিলাম। তিনি ফুচকা মুখে নিয়ে বসে আছে হতভম্ব হয়ে। তার এইরূপ ক্যাবলা মার্কার চেহারা দেখে আমার হাসি থামছেই না। অন্যদিকে ইহাদ তুখর দৃষ্টি নিয়ে জুইয়ের দিকে তাকিয়ে আছে। তার অগ্নিদৃষ্টি বলে